নমস্কার, চ্যানেল বাংলা স্টুডিও থেকে আমরা আবার এসে হাজির হয়েছি আপনাদের সাথে এবং আমি সৌমিত্র এবং আমার সাথে রয়েছে সুমন বসু রায়। আমরা এর আগে আপনাদের বলেছি যে লোকসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে যে 42টি আসন রয়েছে সেই আসনের সম্ভাব্য যে হার জিতের ব্যাপারটা রয়েছে, কে কত আসনে বিজয় বা জয়ী হতে পারেন সেগুলো কিন্তু সুমন বসু রায় আপনাদের সামনে বিশ্লেষণ করেছেন। আজ আমরা কিন্তু আসছি ভারতের যে টোটাল জায়গা রয়েছে সেই টোটাল সিটের মধ্যে কি হতে পারে এবার। একদমই ভালো আপনি কথা বলেছেন। আমরা জানি যে পশ্চিমবঙ্গে যেমন একটা আগ্রহ আমাদের মধ্যে রয়েছে যে পশ্চিমবঙ্গে কি হতে পারে, কিন্তু এই লোকসভা নির্বাচন তো পশ্চিমবঙ্গে শাসনভার কার হাতে যাবে সেটা নির্বাচন নয়, এটা হচ্ছে সারা ভারতে কে প্রধানমন্ত্রী হবে তার নির্বাচন, কারা দেশকে পরিচালনা করবে তার নির্বাচন। সুতরাং আমাদের আগ্রহ কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়, আমাদের আগ্রহ সারা ভারতের যে 543টা আসন রয়েছে 2024 সালে, সেই 543টি আসনে কে কতটি আসন পেতে পারে সেই নিয়ে কিন্তু আমাদের আগ্রহ থাকবে। কিন্তু মজার বিষয় হলো যেখানে বিজেপি কিন্তু প্রথম দফা যে তাদের তালিকা সেই তালিকা প্রকাশ করেছে, অন্যদিকে তাদের বিরোধী দল যারা অনেক আগে থেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছিল অর্থাৎ এনডিএ জোট, তারা কিন্তু প্রার্থী তালিকা এখনো ঘোষণা করতে পারেনি। তাদের মধ্যে কিন্তু এখনো মতবিরোধ রয়েছে অনেক রাজ্যে, যেমন পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কিন্তু সিপিএম এর বা বামফ্রন্টের পক্ষ থেকে কংগ্রেসকে বলে দেওয়া হয়েছে যে আর দুদিন কিন্তু অপেক্ষা করা হবে, তার মধ্যে যদি কংগ্রেস তাদের মধ্যে আসন সমঝোতা না করে তাহলে কিন্তু তারা একতরফাভাবে আসন ঘোষণা করতে বাধ্য হবে, কারণ সামনেই নির্বাচন, সবাই প্রস্তুতি নিচ্ছে, সেখানে বসে থাকা তো আর যায় না। সুতরাং এই যে বিষয়গুলি কিন্তু বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি, যদিও বেশ কয়েকটি রাজ্যে কিন্তু ইতিমধ্যে কংগ্রেস সমঝোতার রাস্তায় চলে গিয়েছে তাদের যারা শরিক দল রয়েছে তাদের সঙ্গে। ফলে যেটা হচ্ছে ক্রমশ দামা বাড়তে শুরু করেছে যে কংগ্রেস কটি আসনে দিতে পারবে প্রার্থী এবং অন্যদিকে তাদের জোট সঙ্গীরা কটি আসনে দিতে পারবে। হয়তো দেখা যাবে এই যে সময়সীমা আর হয়তো 5-6 দিনের মধ্যে জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, 4-5 দিনের মধ্যে, যে সারা দেশে কংগ্রেস কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বাকি যারা শরিক দল রয়েছে তারা কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা। তারপরে কিন্তু একটা পরিষ্কার চিত্র যখনই হয়ে যাবে তখন যে ওপিনিয়ন পোলটা করা হবে মনে হয় সেটা অনেক বেশি সঠিক হবে। এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে অনেকে বলছে এবার কিন্তু কংগ্রেসের জন্য একটা ভালো সুযোগ রয়েছে, যেখানে কৃষকরা কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে নতুন যে পরিবহন আইন সেখানে কিন্তু ড্রাইভাররা যারা রয়েছেন তারাও কিন্তু খুব প্রকাশ করতে শুরু করেছেন এবং ড্রাইভারদের যে সংখ্যা এবং তার যে পরিবারের সংখ্যা সেটা কিন্তু নেহাত কম নয়। এই রুজি রোজগারের সঙ্গে কোটি কোটি মানুষ কিন্তু জড়িত রয়েছে, কৃষক এবং ড্রাইভার, এবং ফলে যেটা হচ্ছে ভারতের যে ভোট মানচিত্র বা ভোটের যে প্রভাব সেই প্রভাবে কিন্তু বড় একটা অংশ থাকবে এই শ্রেণী। এই যে ঘটনাগুলির সঙ্গে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের উত্তর পূর্ব ভারতে যে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটেছে, যেগুলি নিয়ে কিন্তু বহুবার চর্চা হয়েছে, তারও প্রভাব কিন্তু এবারে যে নির্বাচনে পড়বে। তার সঙ্গে আমরা যদি দেখি সিএ যে আইনটা আনা হলো তার একটা কিন্তু প্রভাব পড়বে। শুধু সেটাই নয়, এই পরিস্থিতির সঙ্গে সারা বিশ্ব জুড়ে যেমন আমরা দেখতে পাচ্ছি একটা যদি দেখি কর্মসংস্থানের ক্ষেত্রে একটা অভাব রয়েছে এবং কেন্দ্রীয় সরকারও কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে পরিমাণ কর্মসংস্থান হয় বলেছিল, সেই কর্মসংস্থান কিন্তু তারা দিতে পারেনি। ফলে সেটাকে যদি একটা বড় ইস্যু করতে পারে বিরোধী দল তাহলে কিন্তু ভোটের যে ফলাফল সেই ফলাফলে কিন্তু একটা বিরোধীদের একটা বড় প্রভাব হয়তো দেখা যেতে পারে। কিন্তু এই এত কিছুর মাঝেও যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিরোধী দল এখনো সংঘবদ্ধ হবে, তারা কিন্তু লড়াইয়ে নামেনি। এবং সবচেয়ে মজার বিষয়, যে বিষয়টি হয়তো অনেকে উল্লেখ করছেন না, এই যে 24 সালে যে নির্বাচন হচ্ছে দেশে, সেই নির্বাচনে কিন্তু আমরা আগের যে সংসদ ছিল সেই সংসদ ভবনে কিন্তু এবার যারা প্রতিনিধি হয়ে আসবেন তারা কিন্তু নতুন
আমরা দেখতে পাবো তারা নতুন ভবনে কিন্তু আসবেন। এবং সবচেয়ে মজার বিষয়, যদিও কিছুদিন আগেও কিন্তু তার উদ্বোধন হয়েছে এবং সেখানে আমাদের অধিবেশন হয়েছে, কিন্তু যারা নতুন ভাবে সাংসদ হয়ে আসবে তারা প্রথমেই কিন্তু নতুন ভবন থেকে শুরু করবেন। এবং এই যে নির্বাচন 2024 সালের নির্বাচন, এই নির্বাচনে কিন্তু শেষ নির্বাচন এই 543টি আসনে। এরপরে কিন্তু যে নির্বাচন হবে অর্থাৎ আমরা যদি দেখি 29 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কিন্তু আরো অনেক বেশি সংখ্যা লোকসভা কিন্তু হবে, অর্থাৎ লোকসভার পুনর্বিন্যাস হবে এবং লোকসভার বৃদ্ধি হবে, প্রায় 200 থেকে 250 আসন কিন্তু বেড়ে যাবে। সেই কারণে 800 ক্যাপাসিটি কিন্তু রাখা হচ্ছে যে 800 জন সাংসদ যাতে বসতে পারে। সুতরাং সেখানে প্রায় 750 মতো কিন্তু সাংসদ আসবে, অর্থাৎ 200 মতন কিন্তু বৃদ্ধি পাবে। এই যে একটা বিষয়, এই বিষয়টি কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এবং এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা যে এই যে সংসদ সভা, এই যে আজকে 543টি আসনে ভোট হচ্ছে, পরের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু 543 জন হবে না এবং সংখ্যা বৃদ্ধি যেহেতু হবে। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে এখন 42টি আসন হচ্ছে, তখন হয়তো দেখা যাবে 60টি আসন বা 62টি আসন হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 8টি আসন রয়েছে, হয়তো 16টি আসন হয়ে যাবে। তো এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এবং সেই নির্বাচনে কি জনাদেশ আসে তার জন্য সবাই কিন্তু আমরা অধীর আগ্রহে রয়েছি। আমার পক্ষে এই মুহূর্তে সারা ভারতের যে বিশ্লেষণ বা ওপিনিয়ন পোলের যে ব্যাখ্যা সেটা কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না। আমি আপনি কে জানিয়ে রাখি এবং সেই সঙ্গে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আগামী 15ই মার্চ থেকে আমরা কিন্তু প্রত্যেকটা রাজ্য ধরে ধরে বিশ্লেষণ শুরু করব যে কোন রাজ্যে কার সম্ভাবনা রয়েছে, কতগুলি আসন জেতার সম্ভাবনা রয়েছে এবং সার্বিকভাবে সারা ভারতের চিত্রটা কি রয়েছে সেটা আমরা 20শে মার্চ কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে। অর্থাৎ 15, 16, 17, 18, 19 এবং 20 এই 4 দিন আমাদের কিন্তু মেগা ওপিনিয়ন পোল এবং তার যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু আপনারা দেখতে পাবেন। অবশ্যই সেটা দেখবেন এবং সেখানে কিন্তু পরিষ্কার হয়ে যাবে সারা ভারতে কি ফলাফলের আভাস কিন্তু রয়েছে। পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু এতক্ষণ সরাসরি আপনাদের সাথে এই সারা ভারতের যে লোকসভার আসন রয়েছে এবং তাতে যে এক্সিট পোল কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। যেহেতু এখনো সবাই কিন্তু প্রার্থী দিয়ে উঠতে পারেনি, প্রার্থী তালিকা দিতে পারেনি, কাজেই আজকে আমরা যেটুকু আলোচনা করলাম সেটুকু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রইলাম এবং সুমন বসু রায়ের কথা অনুযায়ী পরবর্তীতে আমরা কিন্তু সারা ভারতের এক্সিট পোল এবং সব জায়গাকার আলাদা ওপিনিয়ন পোল এবং সব জায়গাকার আলাদা আলাদাভাবে ওপিনিয়ন পোল নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।